হ্যালো। হুম। গতদিনকে তোমাদেরকে বলেছিলাম যে আমি কি স্টার্ট করতে চলেছি, আইও। আইও ব্যাপারটা আমি স্টার্ট করতে, এটা সেকেন্ড লেকচার লেখা আছে, থার্ড এই রে লেখাগুলো ঠিক করে করা হয়নি। তো গতদিনকে তোমাদেরকে আমি আইও সম্পর্কে জাস্ট হালকা একটা ধারণা দিয়েছিলাম যে আইও ব্যাপারটা কি। না, আইও ব্যাপারটা হচ্ছে যে 8085 প্রসেসরকে এতদিন ধরে আমরা যে সমস্ত কাজকর্ম করেছি সেখানে দেখেছি আমরা যে 8085 এর মধ্যে কি করি, যে বিশেষ কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, সেই ইনস্ট্রাকশনস গুলোর ভেতর দিয়ে আমরা তোমার বিভিন্ন টাস্কগুলো কমপ্লিট মানে কাজ নিয়ে কাজ করছি। এবং সেটা করার সময় আমরা যেটা করছি, এখন অবধি দুটো জিনিস আমরা করেছি। একটা হচ্ছে র্যাম, অর্থাৎ প্রোগ্রামটা, আমি প্রোগ্রামের যে হেক্স কোড, প্রোগ্রামের হেক্স কোড সেটাও আমি লিখে রেখেছি র্যামের মধ্যে। কোনো ডেটা স্টোর করছি বা রিড করছি সেটাও র্যাম থেকে। আর যদি কোনো ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্ট লাগে, যে বাইরে থেকে একটা ডিভাইস কমিউনিকেট করছে, কাজ করার চেষ্টা করছে, তুলে নাও তার ইয়েটা, সেক্ষেত্রে ইন্টারাপ্ট। ব্যাস এইটুকু আমরা কনসেপ্ট পেয়েছি। কিন্তু এইটুকু দিয়ে একটা কম্পিউটার চলে না। একটা কম্পিউটারকে যদি চলতে হয়, দেখো, ধরো মনে করো ধরো আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? না দেখতে পেলে বলবে। আচ্ছা, হ্যাঁ স্যার। আমার বক্তব্যটা হলো যে মনে করো তোমার এটা হচ্ছে মাইক্রো প্রসেসর, ঠিক? সেই মাইক্রো প্রসেসরের ভেতরে কি আছে? অ্যাকুমুলেটর আছে, বিসি, অনেক রেজিস্টার ইত্যাদি সব রয়েছে। তার তার সাথে আমরা কানেক্ট করেছি র্যাম। সে র্যামটা ভায়া অ্যাড্রেস বাস এবং ডেটা বাস দিয়ে মাইক্রো প্রসেসরের সাথে কানেক্টেড। ও যা ইনফরমেশন রিড করার এখান থেকে রিড করছে, যা কিছু ডেটা রিড করা বা স্টোর করা বিভিন্ন জায়গায় করছে। এবার এই যে করছে, আমি কি এইটা করলেই কি হলো? আমি কি সব বুঝে যাবো যে করলেই আমার কাজ কমপ্লিট? দেখো, করলে কাজ ততক্ষণ কমপ্লিট নয় যতক্ষণ না তুমি বাইরে থেকে জিনিসটাকে দেখতে পাচ্ছ। কারণ র্যামের ভেতরে কোন লোকেশনে কি লেখা আছে ফিজিক্যালি দেখা সম্ভব না। র্যাম মানে একটা আইসি, সে আইসির ভেতরে উপরে কোনো কিছু লাগানো নেই যে তোকে এখান থেকে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই পার্টিকুলার লোকেশনে এই পার্টিকুলার ডেটার আছে। যদি সেটা তোমাকে বুঝতে হয়, হ্যাঁ, যদি তোমাকে সেটা বুঝতেই হয়, তাহলে দেখো তোমাকে একটা জিনিস লাগবে। সেটা কি? না, সেটা হচ্ছে যে এই যে ট্রেনার কিটটা আমি খুলেছি, এই যে ট্রেনার কিটটা আমি খুলেছি, দেখো এই ট্রেনার কিটটা মানে এই যে মাইক্রো প্রসেসর যখন এটার ভেতর দিয়ে চলবে, চলার জন্য তোমার দেখো কি কি লাগছে। ফার্স্ট তোমার একটা যেটা লাগছে, দেখো একটা লাল রঙের দেখো ডিসপ্লে আছে, এখানে ফ্রেন্ড বলে লেখা আছে, FRIEND। এটা জাস্ট এমনি ফ্রেন্ড লেখা আছে, হ্যাঁ। এটা রিসেট করলে এখান থেকে শুরু হচ্ছে কাজ। যেমন ধরো 1000 লোকেশন থেকে আমি যদি এক্সিকিউট করা স্টার্ট করি, তাহলে গো দিয়ে 1000, হ্যাঁ, 1000 দিয়ে এক্সিকিউট। দেখো এই যে দুটো এলইডি জ্বলছে, এটা হচ্ছে এক্সিকিউট করছে। তার মানে আমার বক্তব্যটা হচ্ছে যে এই ট্রেনার কিটটা, এই যে ট্রেনার কিটটা আমার সামনে রয়েছে, এই ট্রেনার কিটটাতে আমি কাজ করতে পারি। কিন্তু কাজ করতে গেলে ভেতরে যে কাজটা চলছে আমাকে তো বাইরে বুঝতে হবে। চার্লস ব্যাবেজ কি বলেছিলেন? চার্লস ব্যাবেজ বলেছিলেন যে কোনো যন্ত্রকে তখনই কম্পিউটার বলা হবে যখন কম্পিউটার ফার্স্ট হচ্ছে যে যন্ত্রটার কিছু অ্যালগোরিদম, মানে কোনো একটা মানে গাণিতিক বিশ্লেষণের ক্ষমতা থাকবে, অর্থাৎ যে কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল কাজও করতে পারবে। এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যন্ত্রটার কিছু ইনপুট এবং আউটপুট থাকবে, অর্থাৎ এই যে যন্ত্রটা কাজ করছে সে তার নিজের ভাষায় কাজ করছে। আমাকে যদি ওর ভাষাটা বুঝতে হয়, তাহলে কিছু মানে অনুবাদক, ভাষা অনুবাদকের যারা কাজ করে সেরকম কিছু লাগবে। অর্থাৎ আমার ভাষাটা হচ্ছে ইংলিশ, ওর ভাষাটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ। কাজেই যদি দুটোর মধ্যে একটা মানে ব্রিজ করতে হয়, তাহলে আমার কিছু ইনপুট এবং আউটপুট ডিভাইস লাগবে। দেখো আমরা এখানে যে ইনপুটগুলো দিচ্ছি, এই ইনপুট না হয় ভুলেই যাও তুমি। এই যে এখানে যে ইনপুটগুলো দিচ্ছি, এগুলো না হয় তুমি ভুলেই যাও। তোমার মোবাইলে তোমার বিভিন্ন ইনপুট আছে, তোমার কম্পিউটারে 1 2 3 এত বড় কিবোর্ড আছে, মাউস আছে, মাইক আছে, এই সমস্ত ইনপুটগুলো রয়েছে। দেন ইউ হ্যাভ সাম আউটপুট লাইক তোমার ডিসপ্লে, তোমার ধরো প্রিন্টার, স্পিকার, এগুলো আউটপুট। কারণ এই কম্পিউটারটা তার মেশিন ল্যাঙ্গুয়েজে ইন্টারনালি কাজ করে চলেছে। আমাকে যদি ওর ব্যাপারটা বুঝতে হয়, তাহলে ওর সঙ্গে আমাকে ইনপুট এবং আউটপুট ডিভাইসটা লাগবেই। চার্লস ব্যাবেজ এই 2 নম্বর পয়েন্টটাকে খুব স্ট্রংলি বলেছিলেন
যে দিস সিস্টেম মাস্ট হ্যাভ সাম ইনপুটস অ্যান্ড আউটপুটস টু কমিউনিকেট উইথ হিউম্যানের সাথে যারা ইন্টারফেস করবে। অ্যান্ড থার্ড হচ্ছে বলছিল কিছু যন্ত্রটা কিছু নিজের মেমোরি থাকবে। তো মেমোরি তো তোমরা যে দেখেই নিয়েছো, র্যামটা আছে, ওর কিছু অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ দেখে নিয়েছো যে কি অ্যারিথমেটিক এবং লজিক কাজ করতে পারে। আর নেক্সট যেটা লাগবে ইনপুট এবং আউটপুট। সত্যি কথা বলতে একটা কম্পিউটার বা একটা মোবাইল, যে কোনো কম্পিউটেশনাল সিস্টেমকে তুমি তোমার চোখের সামনে নিয়ে আসো, দেখো ওখানে প্রচুর প্রচুর ইনপুট এবং আউটপুট আছে, প্রচুর। শুধু ইনপুট আউটপুটে জিনিসটা দিয়ে চলছে। ভেতরে কাজ কতটা? ম্যাক্সিমাম কাজটাই তোমার বাইরে যা কিছু দেখছো। দেখো ভেতরের জিনিসটা বলতে সত্যি কথা বলতে শুধুমাত্র দেখিয়ে দিই। দেখো আমি যেখানে মাউসটা ঘোরাচ্ছি, হ্যাঁ, এইটা হচ্ছে 8085 এর প্রসেসর, এইটা। আর এই যে স্লট বলেছিলাম তোকে, একটা স্লট র্যামের, একটা স্লট খালি আছে, আর এই দুটো র্যাম লাগানো আছে। তো অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর র্যাম এগুলো নিয়ে কি শেষ নয়। দেখো এত বাইরে আরো দেখো কত কত আইসি রয়েছে, দেখছো? দেখো বাইরে কত আইসি রয়েছে এগুলো। তো অ্যাকচুয়ালি ও যখন কমিউনিকেট করবে বাইরের জগতের সঙ্গে, মানে ও শুধুমাত্র মাইক্রোপ্রসেসর নিজে আর র্যাম এই দুটোই শেষ কথা নয়, এর বাইরে সমস্ত কিছু জিনিসগুলোকে লাগবে। অনেক কিছু আনুষঙ্গিক বাইরে থেকে ইনপুট এবং আউটপুট ডিভাইসকে ইন্টারফেস করতে হবে। অর্থাৎ তোমার এই সিস্টেমের সাথে তোমাকে কিবোর্ড লাগাতে হতে পারে, ডিসপ্লে লাগাতে হতে পারে, যা যা চাও। ইনফ্যাক্ট তোমাদের যে মাইক্রোপ্রসেসরটা পড়ানো হচ্ছে এখানে দেখবে শুধুমাত্র কিবোর্ড এবং ডিসপ্লে নয়, আরও অনেক যন্ত্র, যেমন এডিসি বলে একটা যন্ত্র আছে, তোমরা পড়েছো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, সেই এডিসিও এর সঙ্গে ইন্টারফেস করতে হবে, এবং অনেক কিছু, মানে প্রচুর জিনিস তোমার এর সাথে বেসিক্যালি ইন্টারফেস করতে হবে। তাহলে সেই ইন্টারফেস করার প্রথম কথা হচ্ছে টেকনিক কি দিয়ে জিনিসটা ইন্টারফেস হবে, এক নম্বর। এবং কি দিয়ে ইন্টারফেস হবে তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার কি দিয়ে এই জিনিসটা কিভাবে চলবে বা না চলবে সেগুলো দেখতে হবে। তো সেই জন্য মাইক্রোপ্রসেসরের যে কটা পিন আমরা পড়লাম, মানে যে পিনগুলো আমরা দেখেছিলাম, দেখো সেই পিনগুলো কিন্তু এনাফ নয়। মানে এই যে বাইরের দিকে মাইক্রোপ্রসেসরের বাইরে যে পিনগুলো, ওখানে তোমরা দেখে নিয়েছো অ্যাড্রেস বাস, ডেটা বাস, সিগন্যাল, স্ট্যাটাস সিগন্যাল, পাওয়ার সাপ্লাই, ক্লক ইনপুট, তারপর আরো কিছু ইন্টারাপ্ট, এইসব জিনিস নিয়ে পিনগুলো ভর্তি। তাহলে এই সব নিয়েও বাইরে জগতের সঙ্গে কি কাজ করবে? সম্ভব না। তাহলে তোমাকে যখনই বাইরে থেকে ইনপুট এবং আউটপুটকে এর সাথে লাগাতে হবে, অর্থাৎ তোমাকে কি করতে হবে, এই মাইক্রোপ্রসেসরের সাথে কিবোর্ড লাগাতে হবে মনে করো। অর্থাৎ এই মাইক্রোপ্রসেসর ছিল আর এইটা ছিল তোমার র্যাম, এই দুজন কিন্তু এনাফ না। এই দুজন সিস্টেমের অনেক ছোট একটা জিনিস, মানে হ্যাঁ বেসিক জিনিস বাট অনেক ছোট জিনিস। কিন্তু বাইরে থেকে মনে করো তোমার এখানে আছে কিবোর্ড, হুম, এখানে মনে করো তোমার রয়েছে ডিসপ্লে, তাহলে এদের সবার সঙ্গে মাইক্রোপ্রসেসরে কানেক্ট করতে হবে। এবং এই যে কানেকশনটা তুমি যখন করবে, সেই কানেকশনটা, এবং এই কিবোর্ড ডিসপ্লে কেন, আরো অনেক আইসি থাকতে পারে এরকম, আরো প্রচুর প্রচুর জিনিস থাকবে এরকম। এই সমস্ত জিনিস কি মাইক্রোপ্রসেসরে লাগানোর মতো পিন আছে? নেই। সিম্পলি উত্তরটা হচ্ছে নেই। তখন 8085 মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টেল বললো যে আর একটা আইসি আমরা বানাচ্ছি, এই আইসিটাকে আপনারা এটার সঙ্গে ইন্টারফেস করুন। সেই আইসিটা হচ্ছে 8255। যেভাবে আপনারা র্যাম কানেক্ট করেন একইভাবে এইটা কানেকশন হবে। এটা হচ্ছে আইওর একটা আইসি 8255, এটাকে এটার সঙ্গে ইজিলি কানেক্ট করা যাবে। কি দিয়ে কানেক্ট করবে না করবে সেরকম পরে দেখছি, মোট কথা কানেক্ট করা যাবে। যেই একবার এটা কানেক্ট হয়ে গেল, দেন তুমি এর সাথে কিবোর্ড লাগাতে পারো, দেন এর সাথে তুমি ডিসপ্লে লাগাতে পারো, বা অন্য কোনো একটা ডিভাইস লাগাতে পারো। এটা ভুল করলাম, কিবোর্ডটা হচ্ছে ইনপুট, ডিসপ্লেটা আউটপুট। তো এই আইসিটার সাথে হচ্ছে তুমি বিভিন্ন ডিভাইস এভাবে লাগাতে পারো, তাই না? তো এই আইসিটাকে তোমাকে ফার্স্ট আগে জানতে হবে যে হোয়াট ইজ দিস। এবং এই 8255 আইসিটা যেদিন তুমি পুরোপুরি জানবে, তারপর দেখবে তোমার কাছে এই বাইরের থেকে জিনিসগুলো লাগানো অনেক সোজা হয়ে গেছে। অর্থাৎ 8255 এর কাজটা কি, এই 8255 হচ্ছে একটা ইন্টারফেসিং এর কাজ করছে, ইন্টারফেস করছে। কাদের সাথে ইন্টারফেস করে দিচ্ছে না,
বাইরের আইও ডিভাইসগুলোর সাথে 8085 এর, বাইরের আইও গুলো যে কিবোর্ড ডিসপ্লে সব আইও গুলোর সাথে 8085 কে ইন্টারফেস করে দিচ্ছে 8255। এবং তোমাদেরকে মনে করো যেটা আমি আগের দিনও বলছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকে এইরকম একটা লেকচারে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, যে কোথায় গেল, এই 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 স্লাইডটা মনে করো। এই স্লাইডটায় তোমাদেরকে দেখানো হয়েছিল যে আমরা কি করতে পারি, মেমোরিও লাগাতে পারি, আইও লাগাতে পারি। তোমাদের আশা করি মনে করছো IO/M বার বলে একটা লাইন ছিল, যখন সেই লাইনটা লজিক লো হতো, বার মানে লজিক লো, তখন সেটা মেমোরি অপারেশনকে বোঝাতো। যখনই সেই লজিকটা হাই হয়ে যেত তখন আর মেমোরি অপারেশন নয়, তখন আইও অপারেশনকে বোঝাতো। আশা করি সেইটা মনে আছে। এবং দেখো সেই যে জিনিসটা, এই যে আইও কে কি করে ইন্টারফেস করবে তোমাদের বলেছিলাম, সেই আইও ইন্টারফেসটাই হচ্ছে তো বেসিক্যালি এই 8255 আইসিটা। তো চলো আগে এবার দেখে নিই আমরা যে 8255 ব্যাপারটা কি। এই জিনিসগুলো তোমাদেরকে গতদিনকে অলরেডি বলেছিলাম, যেটা আমি এখন আবার একটু আগেও বললাম, যে 8085 এর সাথে একটা সিস্টেম বাস আছে। দিস সিস্টেম বাস মিনস ডেটা বাস প্লাস অ্যাড্রেস বাস, অর্থাৎ ওই 16টা লাইন AD0 টু A15, AD0 টু A15, এই টোটাল যে 16টা লাইন আছে, সেই 16টা লাইনের সাথে কি কানেক্টেড দেখো, র্যামগুলো কানেক্টেড। র্যামগুলো কিভাবে কানেক্টেড দেখো, একটা আছে মেমোরি ইন্টারফেস। মেমোরি ইন্টারফেস মানে বেসিক্যালি ওই তোমাদের যেটা আগের দিন বললাম, যে ধরো 8 KB 4খানা র্যাম লাগাবে, তাহলে 2x4 তোমাকে 2x4 ডিকোডার লাগবে। তাহলে এই 4টে লাইনের সাথে 4টে আলাদা আলাদা র্যাম কানেক্টেড হবে, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম। তাহলে এইটা হচ্ছে সেই ইন্টারফেসিং ডিভাইস, আর এইটা হচ্ছে মেমোরি ডিভাইস মানে র্যাম। যেভাবে লাগাতে এই সিস্টেম বাসের সাথে, ওই সিস্টেম বাসের সাথে একইভাবে আইও গুলোও কানেক্ট হবে, আইও ইন্টারফেস আর দেখো আইও ডিভাইস। তো আইও ডিভাইস বলতে আমি আগেই বলছি যে কিবোর্ড মাউস, কিবোর্ড বলো, মাউস বলো, বা তোমার ইয়ে বলো, ডিসপ্লে বলো, সেইগুলো হচ্ছে তোমার আইও ডিভাইস। আর তার আগে একটা হচ্ছে যে আইও ইন্টারফেস, অর্থাৎ যার সাথে আমি আইও গুলোকে লাগাচ্ছি। তো ইনপুট কাকে বলে, হ্যাঁ এবার প্রথমে কতগুলো জিনিস জানতে হবে, যে আইও পোর্টের মধ্যে আই কি জিনিস আর ও কি জিনিস। আই মানে হচ্ছে ইনপুট, সেটা কি বলছি, ইট ইজ ইউজ টু রিড ডেটা ফ্রম দ্য ইনপুট ডিভাইস সাচ অ্যাজ কিবোর্ড। অর্থাৎ ইনপুটটা হচ্ছে, ইনপুট পোর্টটা হচ্ছে যে পোর্ট যে তুমি ডিভাইসের কাছ থেকে ইনপুটটা নিয়ে নেবে। এবং বলছি দ্য ইনপুট ডিভাইস ইজ কানেক্টেড টু দ্য মাইক্রোপ্রসেসর থ্রু বাফার। বাফারের কনসেপ্ট তোমরা মোটামুটি জানো, যে কিছুক্ষণ ডেটা হোল্ড করতে পারে। মানে মাইক্রোপ্রসেসর তো খুব তাড়াতাড়ি অনেক কাজ, ধরো অনেক ফাস্ট, অনেক কাজকর্ম অনেক কিছু করে চলেছে। দিয়ে এবার মনে করো এই তোমার হচ্ছে মাইক্রোপ্রসেসর, সে ধরো খুব ফাস্ট কিছু অপারেশন এক্সিকিউট করছিল, এবং অপারেশন এক্সিকিউশনের সময় তোমরা ভালো করেই জানো ও র্যামের সঙ্গে ডেটা আদান প্রদান করে, র্যাম। আবার ওই লাইনেই আবার দেখো একটা আইও লাগানো, এবং এই যে আইও লাগানো তার সাথে মনে করো তোমার কিবোর্ডটা লাগানো। এবার কিবোর্ডে তুমি একটা আচমকা একটা বাটন প্রেস করে বসলে, যে কোনো একটা বাটন তুমি মনে করো এখানে প্রেস করে দিলে, ও তো একটা কাজ করছিল, বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে কি মাইক্রোপ্রসেসর সেটা বুঝতে পারবে? পারবে না। এই কাজটা সিম্পল মনে হলো, কাজটা অনেকটা জটিল। অর্থাৎ কিবোর্ডে একটা বাটন প্রেস করা হবে, সেই কিবোর্ডে প্রেস করা বাটনটার এগেনস্টে কোনো একটা ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট হবে, একটা ইন্টারাপ্ট জেনারেট হবে। ও তখন নিজে যে কাজটা করছিল সেটাকে পজ করবে, পজ করার পর ইন্টারাপ্টের সার্ভিস রুটিনে দৌড়ে যাবে, যে সেইখানে গিয়ে দেখবে যে এই কিবোর্ডের ডেটাটা আমাকে নিতে বলছে। অর্থাৎ একটা ডেটা পাঠিয়েছে, এই বাটনটা প্রেস করলে এখানে ডেটা জেনারেট হচ্ছে, যে কত বাটন প্রেস করেছি সেই ডেটাটা তারপরে ও ইনটেক করে নেবে। তার মানে কি, ও বাটনটা, আমি যখন কিবোর্ডে বাটনটা দেখো প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ডেটা এখানে এলো না, কিছুক্ষণ এই জিনিসটার মধ্যে হোল্ড করেছিল, এই আইওটার মধ্যে কিছুক্ষণ হোল্ড করেছিল ডেটাটা। তো যেহেতু তারা কিছুক্ষণ হোল্ড করছে, ওইটুকু সময় তো মাইক্রোপ্রসেসরকে দিতে হবে, নাহলে ও তো বুঝতে পারবে না। তাহলে সেই জন্য বলছে দ্য ইনপুট ডিভাইস কানেক্টেড টু দ্য মাইক্রোপ্রসেসর থ্রু বাফার, এই বাফার টার্মটা ওই জন্যই আসছে।
যে বাফার মানে হচ্ছে ট্রাই স্টেট বাফার, এবং ইটস আউটপুট ইজ অ্যাভেলেবল অনলি হোয়েন এনেবল সিগন্যাল ইজ অ্যাক্টিভ। যেটা আমি বললাম যে মাইক্রোপ্রসেসর কি করবে, মাইক্রোপ্রসেসরের প্রধান দায়িত্ব হচ্ছে যে হ্যাঁ কিবোর্ড প্রেস করা হয়েছে, ও একটা ইন্টারাপ্ট খেয়েছে, সে অবধি ঠিক আছে, তারপরে মাইক্রোপ্রসেসর যতক্ষণ না ইন্টারাপ্ট অ্যাকনলেজ করছে তার আগে তো ডেটা পাঠাবে না, পাঠিয়ে তো লাভ হবে না। তাহলে মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টটা অ্যাকনলেজ করলো, তারপরে আইও তার ডেটাটা পাঠিয়ে দিল এদিকে। তাহলে যতক্ষণ না পাঠাবে তার আগে হচ্ছে ওকে ধরে রাখতে হবে, এবং বলছে যে যখন একটা এনেবল সিগন্যালটা অ্যাক্টিভ হবে তখনই এর আউটপুটটা অ্যাভেলেবেল হবে, তার আগে আউটপুটটাও ছাড়বে না, ধরে রাখবে। যে জিনিসটা তোমাদের আগের দিন আমি দেখিয়েছি। তো মোট কথা বক্তব্যটা হলো সেটা ইন্টারাপ্ট দিয়েই করো বা যেভাবেই তুমি করো, তুমি এই লাইনটা দিয়েই করো, যেভাবেই করো, মোট কথা তোমাকে একটা অ্যাকনলেজমেন্ট পেলে তবে তোমার এই আইও ডিভাইসের ডেটা পাবে, এবং সেই জন্যই ভেতরে আছে ট্রাই স্টেট বাফার, অর্থাৎ যেটা তোমার ডেটাকে ধরে রাখতে পারে। দ্যাট ইজ নাথিং বাট ইউর ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের কাজটাই হচ্ছে ডিলে করা। তো আগেও তোমাদের বাফার দেখিয়েছি, গতদিনকেও একটা ইন্টারাপ্ট পড়ানোর সময় বাফার দেখিয়েছি, দেখেছো যে কিভাবে ডেটা হোল্ড করছে আর যখন দরকার ডেটা ছেড়ে দিচ্ছে, রিলিজ করে দিচ্ছে। তো ওটাই হচ্ছে ট্রাই স্টেট বাফার বেসিক্যালি। এবং আমি যে কথাটা বললাম সে কথাটাই হচ্ছে, ধরো এখানে মোটামুটি ওই জায়গাটাই লেখা আছে, পরে দেখে নিও। মোট কথা এই ছবিটা দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে একটা ট্রাই স্টেট বাফার, ওই একই জিনিস। এইটা মনে করো তোমার কিবোর্ড, এটা তোমার কিবোর্ড একটা বাটন প্রেস করেছো, সেই বাটনটা এইখানটা এসে হোল্ড করবে, এখানটা এসে হোল্ড করবে, ছাড়বে না ওকে সঙ্গে সঙ্গে। মাইক্রোপ্রসেসর যখন ওকে বলবে যে না ভাই তুমি তোমার ডেটা ছেড়ে দাও, তখন ও ডেটাটা ডেটাবাসে রিলিজ করে দেবে। এবার সে ডেটাবাস থেকে মাইক্রোপ্রসেসর ব্যাপারটা রিড করে নেবে, দেখে নেবে। অর্থাৎ এটুকু বুঝতে পারছো যে এই যে ট্রাই স্টেট বাফারটার কথা বলা হচ্ছে, কোথায় গেল লাইন, হ্যাঁ, এই যে ট্রাই স্টেট বাফারটার কথা বলা হচ্ছে, এই ট্রাই স্টেট বাফারটা কিন্তু ভায়া ডেটাবাস এবং অ্যাড্রেস বাসও বটে, অ্যাড্রেস বাসেরও দুটো বিটের সঙ্গে কানেক্টেড, এর পরে বলছি। ভায়া ডেটাবাস ও মাইক্রোপ্রসেসরের সাথে কমিউনিকেট করছে। মাইক্রোপ্রসেসরের যখন দরকার তখন মাইক্রোপ্রসেসর ওকে একটা সিগন্যাল পাঠিয়ে দেবে, ও তখন ডেটা রিলিজ করে দেবে, এখানে ঢুকে যাবে ভায়া ডেটাবাস। তো তাকে আমরা বলছি ইনপুট পোর্ট। এই যে জিনিসটাকে আমরা তখন বলবো ইনপুট পোর্ট, যে বেসিক্যালি একটা ট্রাই স্টেট বাফার, এবং তার সাথে ইনপুটের একটা ডিভাইস কানেক্টেড আছে। সেই বাটনটা কারেসপন্ডিং বাটন প্রেস করলে একটা সময় পর যখন দরকার হয় তখন ও ডেটাটা ডেটাবাসে রিলিজ করে দেয়। অর্থাৎ জেনে রাখো যে তোমার ল্যাপটপ বা ফোনের ভেতরেও ডেটাবাস রয়েছে, মাইক্রোপ্রসেসরের সাথে টোটাল ডেটাবাসটা রয়েছে। তুমি যখন কোনো একটা কিবোর্ডে বাটন প্রেস করো সঙ্গে সঙ্গে ওটা ডেটাবাসে যায় না, একটা ট্রাই স্টেট বাফারে হোল্ড করে, তারপর যখন মাইক্রোপ্রসেসর ওকে চায় তখন ও ডেটা নিয়ে নেয়। কাজটা হতে জাস্ট সিম্পল মাইক্রোসেকেন্ড লাগে। এই যে কতক্ষণ পরে ওকে ডেটা দেবে মাইক্রোপ্রসেসর একটু ওয়েট করতে বলে, সে ওয়েটিং টাইমটা ফিউ মাইক্রোসেকেন্ড অর্ডারে। আমাদের মনে হচ্ছে না বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে ঝপ করে নিয়ে নিল। মানে ফোনের টাচ স্ক্রিনটা ধরে আমি গেম খেলছি, টাচ স্ক্রিনটা যেখানে আঙুলটা আমি ঘোরাচ্ছি একদম সেখানেই ভেতরে বুঝে যাচ্ছে। ওর তোমাকে মনে হয় এটা সঙ্গে সঙ্গে হচ্ছে? অনেকক্ষণ পরে হচ্ছে ওটা। তোমার কাছে আমি আগেই বলছি ওটা তোমার কাছে খুব ফাস্ট, বাট ওদের কাছে ওটা অনেকটা সময় গ্যাপিং, অনেকটা ডিলে রয়েছে ওদের কাছে। তো বক্তব্যটা হলো যে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনপুট পোর্ট। মানে ইনপুট পোর্ট মানে তুমি শুধু এটুকু ধরে নাও যেটা একটা ট্রাই স্টেট বাফার। দিস ট্রাই স্টেট বাফার উই ক্যান হোল্ড the data input data from keyboard, and until getting some enable signal it can hold this data. After getting enable signal this will release data to data bus and microprocessor can read it simply. ঠিক আছে? একইভাবে আউটপুট পোর্ট জিনিসটা কি বুঝতে পারছো? যা বললাম এক্স্যাক্টলি উল্টোটা। এটা হচ্ছে বেসিক্যালি একটা ল্যাচ মানে কি? ধরো এখানে ক্লকটা তোমার 0 হয়ে আছে, ক্লকটা লজিক 0তে পড়ে আছে, এবং ল্যাচ মানে এখানেও আছে তোমার সিম্পলি ডি ফ্লিপ ফ্লপ আছে, এবং ধরো মাইক্রোপ্রসেসর একটা ডেটা এই ডেটা বাস দিয়ে পাঠিয়ে দিল, একটা ডিভাইসে পাঠিয়ে দিল। ও ডেটাটা দেখো এটা ডি ফ্লিপ ফ্লপ মানে কি এখান দিয়ে রিলিজ ততক্ষণ করবে না যতক্ষণ এই ক্লকটা হাই হবে। যেই ক্লকটা হাই হয়ে গেল সঙ্গে সঙ্গে ডেটা এদিকে রিলিজ করে দেবে। তখন তোমার আউটপুট ডিভাইস, সেটা ডিসপ্লে হোক, সেটা তোমার স্পিকারের কন্ট্রোলার হোক, সেটা তোমার যাই হোক প্রিন্টার হোক,
যে যে আউটপুট ডিভাইস ওর সঙ্গে কানেক্টেড তারপর সে সেটা পাবে, এক্স্যাক্টলি তার উল্টোটা। তার মানে কি বাজার থেকে আমাকে এই আউটপুট ডিভাইস, তারপরে তোমার এই ইনপুট পোর্ট, এইগুলোকে আমাকে বাড়ি থেকে কিনতে হবে নাকি? ইন্টেল বললো যে এত ঝামেলা করার দরকার নেই, আমি ভাই একটা আইসি বানিয়ে দিচ্ছি 8255, যে আইসিটা তোমাদের আমি পড়াতে চলেছি 8255, এত ঝামেলা করার কাজ নাই, একটা কমন আইসি বানিয়ে দিচ্ছি 8255, সেটাও 40 পিনের একটা আইসি, দেখো 1 থেকে 40 অব্দি পিন আছে, সেটাও 40 পিনের একটা আইসি, যাকে আমি বলছি প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। অর্থাৎ এটা প্রোগ্রামেবল, এইটা নিজেই প্রোগ্রামেবল। অর্থাৎ কেন প্রোগ্রামেবল সেটা পরে বলছি। মোট কথা এই আইসিটার সাহায্যে তুমি বাইরে বাইরে বিভিন্ন ডিভাইসকে, বিভিন্ন যন্ত্রকে তুমি এটাকে কমিউনিকেট করাতে পারো। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দুটোকে করানো যায়, মানে 8255 আইসি তুমি ধরো এর সাথে দুটো ডিভাইসকে মানে দুটো নয় অ্যাকচুয়ালি তিনটে, কিন্তু কাজের দিক থেকে দেখতে গেলে দুটো। তো কাজের দিক থেকে দেখতে গেলে দুটো আলাদা আলাদা জিনিসকে তুমি এর সাথে লাগাতে পারো। চাইলে তো একটা ইনপুট, তোমার একটা কিবোর্ডকে লাগাতে পারো সাথে, হ্যাঁ। তারপরে তোমার ধরো চাইলে তুমি একটা ডিসপ্লেকে লাগাতে পারো। তো এইটা হচ্ছে একটা 8255, এবং কিভাবে লাগাবে, কি করে লাগাবে না লাগাবে সবকিছু এটা ভ্যারি করা যায়। সেই জন্য একে বলছে প্রোগ্রামেবল। কি প্রোগ্রামেবল ব্যাপারটা সেটা পরে বুঝবে। তো এখন বাস এটুকু জেনে রাখো যে কি বলছে, যে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস 8255 ইজ আ জেনারেল পারপাস প্রোগ্রামেবল আইও ডিভাইস। এটা একই সাথে আইও ডিভাইস একটা, এবং জেনারেল পারপাস প্রোগ্রামেবল, মানে এটাকে চাইলে মানে তোমার দরকার মতো কনফিগার করে নেওয়া যায়, সেই জন্যই প্রোগ্রামেবল। অর্থাৎ তোমাকে এটাকেও প্রোগ্রামিং করা জানতে হবে এই 8255 কে। আর কি আছে বলছে, ডিজাইন টু ইন্টারফেস দ্য সিপিইউ উইথ ইটস আউটসাইড ওয়ার্ল্ড। সিপিইউর সাথে ওর আউটসাইড ওয়ার্ল্ড মানে বলছি না বাইরের জগৎ, আর বাইরের জগৎ মানে আমরা বুঝে নেবো কিবোর্ড ডিসপ্লে এদের কথা বলা হচ্ছে। বাইরের জগৎ মানে কি, মেশিনের বাইরের জগৎ হচ্ছে যেটা মেশিন নিজে বোঝে না, যেটা আমরা বুঝি। এই যে তোমার ডিসপ্লেতে ধরো একটা লেখা আছে হ্যালো বা ওয়েলকাম লেখা আছে, তোমার মেশিন থোড়ি জানে যে ওটা ওয়েলকাম লেখা আছে, ও কিছুই জানে না, ও শুধু নিজের মেশিন ল্যাঙ্গুয়েজে ভাষায় উল্টো পাল্টা এটা ওটা হিসেবে জানে। তুমি বাইরের থেকে তোমার ভাষা ওটাকে ওয়েলকাম লেখাটা দেখছো, ভেবো না যে তোমার ইয়েতে তোমার ফোন বুকে কোনো একটা নাম অমিত বলে সেভ করা আছে, মানে তোমার ফোন ওটা জানে যে অমিত বলে সেভ করা আছে, মোটেও জানে না। ও ওটা অন্যভাবে ও নিজের ভাষায় ও বোঝে, ও AMIT থোড়ি জানে। ও তুমি দেখতে পেয়েছো তো হেক্স, ও তো বাইনারি ছাড়া কিছুই বোঝে না। তার মানে আউটসাইড ওয়ার্ল্ড আমি কাকে বলবো, আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজের বাইরের জগৎ, যেটা আমাদের হিউম্যান তাকে আমি বলছি বাইরের জগৎ। তো এটা একটা এমন আইসি যেটা হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে মাইক্রোপ্রসেসরকে ইন্টারফেস করতে পারে, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। সাচ যেমন এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিএসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, দেন সাম কিবোর্ড, ডিসপ্লে এটসেট্রা। উই ক্যান প্রোগ্রাম ইট অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন। এটাকে বিভিন্ন শর্ত অনুযায়ী প্রোগ্রামিং করা যায়, এবং ইট ক্যান বি ইউজড উইথ অলমোস্ট এনি মাইক্রোপ্রসেসর। যে কোনো মাইক্রোপ্রসেসরের সাথেই এই জিনিসটা কাজ করে। 825 শুধু 8085 এর সাথেই নয়, 8080 সাথেও কাজ করে, তারপরে তোমার ইয়ের সাথেও কাজ করে, কি বলে এরপরে যে আইসি গুলো এসেছিল 8086, হ্যাঁ, এদের সবার সঙ্গেও কাজ করতে পারে। এরপর একটা জিনিস বলেছে যে ইট কনসিস্ট অফ 3 8-bit বাইডাইরেকশনাল আইও পোর্টস। আইও পোর্টস, বাইডাইরেকশনাল আইও পোর্ট এর মধ্যে আর তিনটে রয়েছে, পোর্ট এ, পোর্ট বি আর পোর্ট সি। তো বলছে উই ক্যান অ্যাসাইন ডিফারেন্ট পোর্টস আর ইনপুট আর আউটপুট ফাংশন। যে কোনো পিনকে আমরা ইনপুট বা আউটপুট করতে পারি। এইখানটুকু এসে তোমাদেরকে এবার আমি একটু থামছি। থামার কারণ হচ্ছে যে সমস্ত ছেলেরা তোমরা আমার গত সেমিস্টার মানে আমি যখন ফ্রি টাইম পেয়েছিলাম, তোমাদেরকে হয়তো আরডুইনো নিয়ে কিছু প্রোগ্রামিং আমি করে দেখিয়েছিলাম। একটু খেয়াল করো, ওই প্রজেক্টরে মানে সামনাসামনি দেখাইনি, মানে প্রজেক্টর দিয়ে করে সব বিভিন্ন এলইডি জ্বালিয়ে ফালিয়ে দেখেছিলাম, তাই না? বা কেউ হয়তো ওটার উপরে কাজও করেছিলেন। তো সেইখানে একটু খেয়াল করো,
আমরা যখন এলইডি জ্বালাচ্ছি অনেকগুলো পিন নিয়েছিলাম না, সে পিনগুলোকে ইচ্ছে মতো হাই বা লো করছিলাম, এবং খেয়াল করো ওই পিনগুলোকে চাইলে ইনপুট বা আউটপুট করা যেত, কোনো পিনকে চাইলে ইনপুট, কোনো পিনকে চাইলে আউটপুট করা যেত। আমরা যেহেতু এলইডি জ্বালাচ্ছিলাম সব পিনগুলোকে আমরা আউটপুট করেছিলাম। তো এইটাই হচ্ছে সেই জিনিসটা, এই পোর্ট এ, পোর্ট বি অ্যান্ড পোর্ট সি। ঠিক আছে, তো চলো একটা আগে আগে চেহারাটা দেখে নাও, তারপর আমরা না হয় এটা সম্বন্ধে ডিটেল জানবো। প্রথম হচ্ছে দেখো PA02A7, তাকাও 4 নম্বর পিন থেকে শুরু হচ্ছে, PA02PA7, অর্থাৎ এইখান থেকে এইখানে, এখানে দেখো 8টা পিন আছে, এবং এই অ্যারোটা থেকে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে বাই ডাইরেকশনাল। বাই ডাইরেকশনাল মানে কি, এটাকে এই পিনগুলো চাইলে ইনপুটও হতে পারে, এই পিনগুলো চাইলে আউটপুটও হতে পারে। ঠিক, নেক্সট কিছু পিন আছে দেখো, পিন B02B7, তাকাও নিচের দিকে, এইখান থেকে শুরু হচ্ছে B02, দেখো এইখানটা B7, এগুলো তাই দেখতে পাচ্ছ বাই ডাইরেকশনাল, অর্থাৎ চাইলে এদেরকে ইনপুট করা যেতে পারে বা আউটপুট করা যেতে পারে। দেন ইউ হ্যাভ সাম পিনস লাইক পিনস PC02PC7, এইখানটায় তাকাও, এইখানে এর একটা উল্টো পাল্টা ভাবে ছড়ানো আছে। হুম, আর একটা কোথায় গেল, কি হলো, 1 2 3 4 5 6 7, আর একটা পিন কোথায় গেল, 10 11 12 13 14 15 16 17 18, এক সেকেন্ড দাঁড়াও তো, ছবিটা দেখিনি, না দেখেই তুলে নিয়েছি এখানে। তাই তো ভাবছি আমি, সরি, মানুষ কি করে এত এত ভুল করে, আর আমিও দেখিনি, আমি ছবিটা তুলে নিয়েছি, বুঝতেই পারছো, আমি তো খেয়াল করিনি। এবার ঠিক আছে। দেখো এইটা একটু ছড়ানো ছিটানো, PC0 PC1 PC2 PC3, এদিকে আবার এদিকে আছে PC4 PC5 P6 7 টোটাল দেখো এখানে 8টা পিন আছে। ঠিক আছে, আর এদিকে দেখো এদিকে 3টে, দেন এদিকে 5টা, 8টা পিন আছে PB, আর PA হচ্ছে এদিকে 4টে, অ্যান্ড দেখো এদিকে 4টে, তাই না? তার মানে তোমরা পেয়ে গেলে PA0 থেকে A7, B0 to B7, C0 to C7, তাহলে এইগুলো হচ্ছে তোমার বাই ডাইরেকশনাল পোর্ট। ঠিক আছে, ও এখানে আবার ডিরেকশন গুলো দেওয়া নেই, দাঁড়াও ডিরেকশন দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, একটু দাঁড়াও। হ্যাঁ, একবারে করেই দিই, নাহলে আবার
নাহলে এত না খেটে আরেকটা ছবি খুঁজে নি, দাঁড়ো ঠিকঠাক দেওয়া আছে এরকম একটা ছবি খুঁজে নি, তাহলেই হবে। এত বড় ভুলেই তো করলো, এটা কি করে করলো কে জানে। এটা তো ঠিক আছে। এটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে এটা। হুম ঠিক আছে। হ্যাঁ তো যেটা বলছিলাম, দেখো দেখতেই পাচ্ছ যে এইগুলো হচ্ছে বাইডাইরেকশনাল পোর্ট। হুম, অর্থাৎ এগুলোকে চাইলে ইনপুট এবং আউটপুট দুভাবেই ব্যবহার করা যেতে পারে। নেক্সট আছে দেখো D0 to D7, এটা বুঝেই গেছো ডেটা বাস, দেখতে পেয়ে গেছো তোমরা এই যে পিনগুলো। তো দেখো এগুলো ডেটা বাস, এবং এগুলো বুঝতেই পারছো এগুলো বাইডাইরেকশনাল তো হতেই হবে ডেটা বাসকে। এবং ডেটা বাস মানে কি, এই ডেটা বাসগুলো দিয়েই কিন্তু ও ওই তোমার ইয়ের সাথে কানেক্টেড, 8085 মাইক্রোপ্রসেসরের সাথে এইগুলো দিয়ে কানেক্টেড। আরও অনেক কিছু দিয়ে কানেক্টেড, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। তো মোট কথা এইটা হচ্ছে এইটা দিয়েও কিন্তু এইগুলো কানেক্টেড, এই D0 to D7, মানে কমিউনিকেশনটাও এটা দিয়েই করে। আর কি আছে, রিসেট বলে একটা পিন আছে, 35 নম্বর পিন দেখতে পাচ্ছ, রিসেট বলে একটা পিন আছে। ওখানে তোমার রিসেট হচ্ছে, মানে ওটা মানে আইসিটা রিসেট করার জন্য। তারপর দেখো রিড বার রাইট বার পিন আছে, এটা যেরকম র্যামে ছিল রিড বার এবং রাইট বার, সে একই কাজ ওগুলো, অর্থাৎ রিডিং এবং রাইটিং অপারেশনের জন্য এগুলো কাজ করে। দেন আছে চিপ সিলেক্ট, সেই সিএস, এই চিপ সিলেক্ট লাইনটাও তোমাদের চেনা, চিপ সিলেক্ট বার, অর্থাৎ এই লাইনটাকে লজিক লো করলে তবে এটা অ্যাক্টিভ হয়। যেরকম র্যামে মনে করো, র্যামে ওরকম ছিল যে তোমার কোনো র্যামকে অ্যাক্টিভেট করতে হলে তার চিপ সিলেক্টটাকে আমরা লজিক 0 করে দিতাম। তো এটা হচ্ছে সেই চিপ সিলেক্ট লাইন। এটাকে দেখো মাথায় বার আছে, মানে একে 0 করে দিলে তবে এটা ভেতরে নট গেট হয়ে ভেতরে অ্যাক্টিভ হয়, তবে এটাকে অ্যাক্টিভেট করে, মানে তবে এটা আইসিটা চালু হয়। তারপর আর আর কি আছে, A1 and A0, A1 and A0 হচ্ছে অ্যাড্রেস পিন। হুম, এই 8 আর 9 এই দুটো হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস পিন। অ্যাড্রেস পিন মানে এইগুলোই হচ্ছে অ্যাড্রেসের কাজ করে। কিভাবে অ্যাড্রেসের কাজ করে সেটা তোমরা একটু পরে জেনে যাবে, সোজা জিনিস। আর হচ্ছে দেখতে পাচ্ছ আর দুটো পিন তো বুঝে গেছো, ভিএসএস আর একটা হচ্ছে ভিডিডি, এই ভিসিসি। অর্থাৎ এটা +5 ভোল্টে চলে, এখানটা এই যে 26 নম্বর পিনটাতে তুমি +5 ভোল্ট দেবে, এই যেখান থেকে +5 ভোল্ট দিতে হবে। আর ভিএসএস মানে তোমার এই যে 7 নম্বর পিনটা গ্রাউন্ড, এটাকে গ্রাউন্ড করে দেবে, তবে আইসিটা পাওয়ার পাবে। তারপর এটাকে অ্যাক্টিভেট করার জন্য চিপ সিলেক্টটাকে এখানে লজিক 0 করে দিতে হবে, মানে এটাকে গ্রাউন্ড, এটাকে তুমি যদি গ্রাউন্ড করে দাও মানে লজিক 0 পাঠিয়ে দাও, তাহলে ওটা অ্যাক্টিভ হবে 6 নম্বর লাইনটা। আর বাকি পিনগুলো তো মোটামুটি বলেই দিলাম। সবাইকে একটা কথা বলি তার আগে, সেটা হচ্ছে যে 8255 এর যে পিনের যে পিনগুলো দেখানো হয়েছে তোমাদেরকে, তো দেখো এই পিনগুলো হচ্ছে কি মনে হচ্ছে, এগুলো অ্যানালগ পিন না ডিজিটাল পিন, কেউ একটু বলো তো আমাকে। মানে অর্থাৎ এই পিনগুলো বলছি, PA0, PA1, PA2, PA3, এগুলো অ্যানালগ পিন নাকি ডিজিটাল পিন, কেউ বলো, যা মনে হচ্ছে ভুল হোক তাও বলো। স্যার ডিজিটাল। অবশ্যই ডিজিটাল পিন, অবশ্যই ডিজিটাল পিন, কারণ এই পিনগুলো শুধুমাত্র হাই হতে পারে বা লো হতে পারে। অর্থাৎ অ্যাকর্ডিংলি আমি বলতে পারি এই পিনগুলোকে চাইলে তুমি লজিক 1 করতে পারো বা লজিক 0 করতে পারো। যদি লজিক 1 করো তখন দেখবে, ধরো ধরো এই পিনটাকে তুমি লজিক 1 করে দিয়েছো, আর এই পিনটাকে তুমি লজিক 0 করেছো, তো দেখবে এখান দিয়ে তখন দেখবে +5 ভোল্ট বেরোচ্ছে, আর এইখান দিয়ে দেখবে তোমার 0 ভোল্টেজ বেরোচ্ছে। যদি এর সাথে একটা এলইডি কে লাগাও, এলইডি, তাহলে দেখবে সেই এলইডিটা জ্বলছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এইরকম কাজ তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম মানে ওই একবার
বোর্ডে একবার দেখিয়েছিলাম। হয়তো কোনো পিনকে ইচ্ছে মতো হাই বা লো করে কি করে এলইডি জ্বলানো বা করা যায় সেগুলো আমরা এখানেও শিখবো। এখানেও আমরা শিখবো যে কি করে ঝিকমিক করে একটা দিওয়ালি লাইটিং করবো, এটা এটা আমাদের শিখতে হবে এখানে। তো বক্তব্যটা হচ্ছে যে তোমার এইগুলো হচ্ছে বেসিক্যালি এই PA0 PB0 P7 এইগুলো হচ্ছে তোমার 8255 এর আইও পিনস, আর বাকিগুলো হচ্ছে কাজ করার জন্য কাজে লাগে, যেমন D0 to D7 এইটা দিয়ে এই লাইন এই যে ডেটা বাস দিয়েও প্রসেসরের সাথে কমিউনিকেট করে। আর বাকি পিনগুলো তো মোটামুটি বুঝতে পারছো এগুলো যে কোনো সিস্টেমেই লাগবে, রিডিং রাইটিং এগুলোতে কাজে লাগবে। এবং এটা যা বলে দিয়েছে যে 4 পিনস +5 ভোল্ট অপারেট করে। এবার বলি, হ্যাঁ এইটাই বলার আছে, সেটা হচ্ছে এই পোর্টগুলোকে অ্যাকচুয়ালি 4 ভাগে ভাগ করা যায়। 3 রকম পোর্ট দেখো, PA0 থেকে PB। কোনটা করে বলবেন? হ্যাঁ বলো বলো, আগে বলো, শুনতে পেলাম না। এই CS পিনটা, চিপ সিলেক্ট। চিপ সিলেক্ট পিনটা, চিপ সিলেক্ট পিনটা হচ্ছে ধরো এটা এটা বলে দিচ্ছি। ধরো এইটা তোমার 8085 মাইক্রোপ্রসেসর, এইখানে একটা 8255 আছে, আবার মনে করো এইখানে একটা 8255 আছে, আবার মনে করো এখানে একটা 8255 আছে। এবার এর সঙ্গে ধরো দুটো ডিভাইস কানেক্টেড, এর সঙ্গে দুটো ডিভাইস কানেক্টেড, এর সঙ্গে দুটো ডিভাইস কানেক্টেড, ঠিক আছে? তুমি যদি এই ডিভাইসটার সঙ্গে মাইক্রোপ্রসেসরকে কাজ করাতে চাও এই মোমেন্টে, তাহলে তুমি কি করবে? আর দেখো সবকটাতেই D0 to D7 ডেটা বাস রয়েছে, সবকটাতেই D0 to D7, অর্থাৎ একই ডেটা বাস দিয়ে এও কানেক্টেড, সেই ডেটা বাস দিয়ে এও কানেক্টেড, সেই ডেটা বাস দিয়ে এও কানেক্টেড, তাই না? এবার ধরো তুমি চাইছো এই ডিভাইসটার সঙ্গে কমিউনিকেট করতে, তাহলে নিশ্চয়ই তুমি চাইবে যে এদেরকে বন্ধ রেখে শুধুমাত্র একে অ্যাক্টিভ রাখতে চাইবে, তাই না? তখন হচ্ছে এখানে যে চিপ সিলেক্ট লাইনটা আছে, চিপ সিলেক্ট বার, সেই লাইনটাতে একটা লজিক 0 পাঠিয়ে দেবে এইটাতে। আর এদের যে চিপ সিলেক্ট লাইনটা আছে, চিপ সিলেক্ট বার, সেগুলোকে সব লজিক 1 পাঠিয়ে দেবে। এখানে ধরো একটা চিপ সিলেক্ট আছে, লজিক 1 পাঠিয়ে দেবে। দেখো চিপ সিলেক্টের মাথায় বার আছে, আগেই বলেছি বার মানে 0 থাকলে 0 পাঠালেও অ্যাক্টিভ হবে, অর্থাৎ 1 যদি পাঠিয়ে দাও তার মানে এটা ডিঅ্যাক্টিভেটেড, এখানেও 1 পাঠিয়ে দিলে ডিঅ্যাক্টিভেটেড, আর এটাতে যদি 0 দাও তখন দেখো এটা অ্যাক্টিভেটেড। বুঝা গেছে চিপ সিলেক্টের কাজ? হ্যাঁ স্যার। বেশ, তো কি বলতে গেলাম, হ্যাঁ এই যে ইয়েগুলো বললাম, ওর পরের স্লাইডটা ছিল এই স্লাইডটা, হ্যাঁ দেখো 5 ভোল্টে কাজ করে, এবং বলছে যে এই টোটাল সিস্টেমটাকে মানে এই টোটাল যে পোর্টগুলো আছে PA0 to A7 এদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কিরকম 4 ভাগে ভাগ করেছে না, PA0 to A7 একটা গোটাটাই একটা, PB0 to B7 গোটাটাই একটা, কিন্তু PC0 এদেরকে 2 ভাগে ভাগ করা, অর্থাৎ PC0 to C3 একটা, আর PC4 থেকে C7 একটা, এটা কিন্তু দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করা। চাইলে আমি এখানে স্পেসিফিক্যালি লিখে দিচ্ছি, PC0 to PC3 আর হচ্ছে PC4 থেকে PC7। অর্থাৎ দেখো পোর্ট C0 to C7 টাকে 2 ভাগে ভাগ করা আছে, নিচের চারটে যেটা এই যে PC0 to P7 এগুলোকে হচ্ছে লোয়ার বিট, আর দেখো PC4 to PC7 এগুলো হচ্ছে হায়ার বিট। একটাকে বলা হয় আপার, একটাকে বলা হয় লোয়ার, সরি এইটাকে বলা হয় লোয়ার, এইটাকে বলা হয় আপার, হাইটাকে বলা হয় আপার। তো কি করেছে অ্যাকর্ডিংলি দেখো বলেছে যে পোর্ট সি ফার্দার ডিভাইডেড,
অর্থাৎ পোর্ট সিটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে ইন্টু টু 4 বিটের পোর্ট, দুটো 4 বিটের পোর্টে ভাগ করা হয়েছে, পোর্ট সি লোয়ার আর পোর্ট সি আপার। ঠিক আছে, এবার এই বিএসআর কি জিনিস, মোড 040 এখন ভুলে যাও, এগুলো আমি পরে পড়াবো। তো মোট কথা হচ্ছে এই যে পোর্টগুলো, সেই পোর্টগুলো কিভাবে কাজ করে সেইটাকে আমরা শিখে নিই। একটা কাজ করি, আগে এই টেবিলটা আমার জানা দরকার নেই, আগে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশনটা কিরকম, তারপরে টেবিলটা বুঝতে আসবো। আমি ইচ্ছে করে আগে ওইটা বলছি, তারপর এটা আমি বলবো। ঠিক আছে, ধরো এইটা তোমার 8255 আইসি। এবার তোমাকে আমি 8খানা এলইডি দিয়েছি, 8খানা এলইডি দিয়েছি, 4টে এলইডি সবুজ রঙের আর 4টে এলইডি মনে করো লাল রঙের। ঠিক আছে, এবং আমি বলতে চাইছি যে কাজ এমনভাবে সার্কিটটা বানাও যেন এই এলইডিটা জ্বলে থাকে, পরের এলইডিটা বন্ধ থাকে, আবার ধরো এই এলইডি জ্বলে বন্ধ, এই এলইডিটা জ্বলে আছে। আবার রেডের ক্ষেত্রে মনে করো এইটা জ্বলে আছে, তারপরেরটা অফ আছে, তারপরেরটা জ্বলে আছে, তারপরটা অফ আছে। আমি বলছি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করো যেন এইরকম একটা চেহারা হয়, অর্থাৎ এই এলইডি জ্বলবে, এই দুটো অফ, এই এলইডি জ্বলবে, এই দুটো, এইটা অন, এটা অফ, এটা অন, এটা অফ। যদি এরকম করতে হয়, এলইডি সবাই জানো যে একটা কমন কানেকশন গ্রাউন্ড, সবাই গ্রাউন্ড করে দেবে। সবাই জানো যে এলইডি কে লাগাতে গেলে, ডায়োড লাগাতে গেলে পুড়ে যায়, বিশাল কারেন্ট ড্র করে ফেলবে ডায়োড, তো সেই জন্য কারেন্ট লিমিট করার জন্য সবাই জানো যে রেজিস্ট্যান্স লাগাতে হয়। আমি একটা কাজ করি, রেজিস্ট্যান্সটা একবারে করে দিচ্ছি, এইখানে রেজিস্ট্যান্স দিয়ে ওটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, যাতে আমার কারেন্টটা লিমিট হয়। আর কি করছি, তোমরা বুঝে গেছো আমি কি করতে চাইছি? দেখো পোর্ট A0, তার সাথে এই এলইডি লাগিয়েছি A1 A2 A3, অ্যাকর্ডিংলি A4 A5 A6 A7, 8টা পিনের সঙ্গে 8টা পিন আমি লাগিয়ে দিয়েছি এভাবে ডাইরেক্ট। আমি যদি এরকম প্যাটার্ন চাই যে একটা এলইডি জ্বলবে, পরের এলইডি দুটো বন্ধ থাকবে, তারপরের এলইডিটা জ্বলবে, তারপরেরটা জ্বলবে, তারপরেরটা বন্ধ, তারপরেরটা জ্বলবে, তারপরেরটা বন্ধ, দেখতে পাচ্ছ এটা একটা 8 বিট ডেটা। তোমাদের এটা আমার বলার অনেক আগেই মনে হয়েছিল সবার, আমি জানি সেটা, আমার বলার আগেই মনে হয়েছিল যে একটা 1 একটা 0 0 1 1 0 1 0। তাহলে এই ডেটাটা তোমাকে কি করতে হবে জানো, এই ডেটাটা তোমাকে মাইক্রোপ্রসেসরের সাথে দিয়ে এই ডেটা বাস দিয়ে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে D0 to D7 আছে এইটা দিয়ে পাঠিয়ে দিতে হবে, এবং পাঠিয়ে দেওয়ার পর ওকে বলে দিতে হবে যে এই যে ডেটাটা এলো সেটা এই পোর্ট A দিয়ে বার করে দাও, পোর্ট A দিয়ে বার করে দাও। দেখো পোর্ট A দিয়ে বার করলে দেখো এক্স্যাক্টলি যেরকম পাঠিয়েছো, 8টা যে বিট ঢুকলো ডেটা বাস দিয়ে, ওটা দেখো 8টা লাইন দিয়ে এরকম করে বেরিয়ে যাবে। এবং দেখো তুমি কিন্তু B দিয়ে বার করোনি বা C দিয়ে বার করোনি, তুমি বলেছো পোর্ট A দিয়ে বার করতে, তো পোর্ট A দিয়েই বেরিয়েছে। এবার যদি আমি বলতে চাই যে কি গ্যারান্টি আছে যে পোর্ট A দিয়ে বেরোবে, কেন পোর্ট B বা পোর্ট C দিয়ে বেরোলো না, তার উত্তরটা আছে এইখানটায়, এই যে এই স্লাইডটা ভালো করে দেখো। মনে পড়ছে তোমার A0 আর A1 দুটো লাইন ছিল, যদি ওটা 0 0 রাখো, অর্থাৎ এই লাইনটাও 0 এই লাইনটাও 0 রাখো, তাহলে দেখো পোর্ট A টা সিলেকশন হয়ে যায়। আশা করি তোমরা সবাই এবার উত্তরটা পেয়ে গেছো। যদি A0 আর এটা 1 আর এটা 0 রাখো তাহলে পোর্ট B টা সিলেকশন হয়, আর 1 0 রাখলে পোর্ট C টা সিলেকশন হয়। ব্যাস এই তিনটা এখন জানো তোমরা। তোমাকে চিপ সিলেক্ট বার যেটা আছে ওটাকে তো লজিক 0 করতেই হবে,
কারণ লজিক জিরো না করলে চিপটা অ্যাক্টিভেট হবে না। এবং A1 আর A0-তে জাস্ট এই 3 রকম কম্বিনেশন দেখে রাখো। 1-1টা এখন দেখো না, 1-1টা পরে পড়াতে হবে। জাস্ট শুধু দেখো যে এই পিন দুটো যদি 0-0 করে দিই তাহলে পোর্ট এটা অ্যাক্টিভ, যদি 0-1 করে দিই পোর্ট বিটা অ্যাক্টিভ, যদি 1-0 করে দিই পোর্ট সিটা অ্যাক্টিভ। অর্থাৎ আমার এই সিস্টেমটায় যদি এরকম অ্যারেঞ্জমেন্ট করতে হয়, দেখো এখানে যে দুটো পিন ছিল A1 এবং A0, এই যে A1 আর A0, এই দুটোকেই লজিক 0 পাঠাতে হবে, 0-0 পাঠাতে হবে, তবেই একমাত্র এই পোর্ট এটা অ্যাক্টিভ হবে। তুমি যেটা ধরো 0-1 করে দাও তখন ডেটা বাস যেটা পাঠালে না সেটা আবার এই পোর্ট বি দিয়ে বেরিয়ে যাবে, তখন এই পিনগুলো দিয়ে বেরিয়ে যাবে। যদি এটা তুমি 1-0 পাঠিয়ে দাও এই লাইনটাতে, তাহলে ডেটা বাসে যে ডেটাটা পাঠালে ওটা পোর্ট সি দিয়ে আউট হতে পারে। আমি কি বলতে চাইছি ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং তোমরা এই আইসির কাজটা কিছুটা ধারণা করতে পেরেছো আইসিটার কাজ কি অ্যাকচুয়ালি? অর্থাৎ এই আইসিটার কাজটা হচ্ছে এই বাইরে জগতের সাথে ইন্টারফেস করতে পারে ভায়া ডেটা বাস। এবং ডেটা বাসে অ্যাট টাইম 3টে পোর্ট আছে এখানে, পোর্ট এ, পোর্ট বি আর পোর্ট সি। পোর্ট সিটাকে আবার দুভাগে ভেঙেছে, সেটা পরের ব্যাপার। মোট কথা এই 3টের মধ্যে যে কোনো একটা দিয়ে ওই ডেটা বাসের ডেটাকে বার করে দেওয়া যায়। কখন বার করা যাবে? যদি এই আইসিটা আউটপুট মোডে, মানে এই যে পোর্টটাকে নিয়ে তুমি কাজ করছো পোর্ট এ, এই পোর্ট এটাকে যদি তুমি আউটপুট করো, তখন ধরো এই পোর্ট এটাকে তুমি আউটপুট করে দিয়েছো, তখন ডেটা বাসে যেটা পাঠাবে ওটা এ দিয়ে বেরিয়ে যাবে। আবার ধরো এই পোর্ট বি আছে, পোর্ট বিটাকে তুমি যদি ধরো ইনপুট করে দাও, তখন মনে করো পোর্ট বিটাকে ইনপুট করেছো, অর্থাৎ এখানে একটা কিবোর্ড আছে, সেই কিবোর্ড থেকে এরকম 8টা লাইন বেরিয়েছে, 1 2 3 4 5 6 7 8 করে 8টা লাইন বেরিয়েছে, সেই 8টা লাইন তুমি এই পোর্ট বিতে লাগিয়ে দিয়েছো। সেক্ষেত্রে দেখো বিটাকে ইনপুট করতে হবে এবং কিবোর্ড একটা ডেটা দিলেই ওটা ইনপুট, ওটা হয়ে ডেটা বাস দিয়ে তখন বেরিয়ে আসবে, ডেটা বাস দিয়ে বেরিয়ে এসে প্রসেসরের মধ্যে চলে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই যে 8255 আইসিটা, এর কাজটা হচ্ছে বেসিক্যালি দেখো এটা বাই ডাইরেকশনাল আইও পোর্ট ডিভাইস। এর মধ্যে 3টে পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি। তুমি যেটা খুশি চাইলে ইনপুট বা আউটপুট করতে পারো, সেটা প্রোগ্রামেবল, ওই জন্যই ওটা প্রোগ্রামেবল। আমি এখন পোর্ট এটাকে এলইডি জ্বালিয়েছি বলে পোর্ট এটাকে আউটপুট করেছি, যদি ইনপুট করতাম ওটাকে এলইডি গুলো জ্বলতো না। তাহলে কোন পোর্টটাকে তুমি আউটপুট করবে, কোনটাকে ইনপুট করবে, কি না করবে, সবকিছু এর মধ্যে প্রোগ্রামেবল। এবং প্রোগ্রামেবল বলেই কিন্তু ওটাকে বলা হয়, এই 8255 কে বলা হয় প্রোগ্রামেবল পেরিফেরাল কন্ট্রোলার। যতটা যা বললাম কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো সমস্যা বা কিচ্ছু কনফিউশন নেই তো? পরের দিন আমরা জানবো যে 8255 কে কি করে প্রোগ্রাম করব। এই যে প্রোগ্রামেবল কথাটা বলছি, এই প্রোগ্রামেবল কিভাবে প্রোগ্রামেবল? কিছুই না, এই দেখো এই যে 1-0 পাঠালে তোমার পোর্ট সি অ্যাক্টিভেট হতো তো, আর 1-1 পাঠিয়েই প্রোগ্রামটা করতে হয়। যে এটাকে 1-1 করে দেবে A0 আর A1 কে, তখন একটা প্রোগ্রাম হয়ে যাবে। ঠিক আছে, দেখি তো পরের দিন, খুব সোজা। আজকে যতটা যা বললাম, অর্থাৎ 8255 এর ধারণা দিলাম, এটা কি কাজ করে, কি এর কাজ, এবং একটা এক্সাম্পল, আমি এলইডি জ্বালানোর এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। পরের দিন আমরা জানবো যেটাকে কি করে প্রোগ্রাম করতে হয়, অর্থাৎ কনফিগার করতে হয়। কনফিগার করে একটা এলইডি আমরা জ্বালিয়ে, এলইডি তো জ্বালানো হয়তো সম্ভব হবে না, আমার কাছে সেই সিমুলেশন এনভায়রনমেন্টটা আছে নাকি দেখতে হবে। যদি থাকে, যদি সিমুলেশন এনভায়রনমেন্টটা থাকে, মনে হচ্ছে না আছে বলে, যদি থাকে তাহলে আমি চেষ্টা করবো। ঠিক আছে, মনে হয় থাকবে না, কিন্তু মানধাতা আমলের জিনিস তো। এখন 8085 নিয়ে কেউ কাজ করে না, এই এখন মানধাতা আমলের জিনিস হয়ে গেছে। আমি জাস্ট একবার চোখ বুলিয়ে নিই। জানতাম। দেখেছো 8255 রয়েছে, এইটা হচ্ছে 8255 আইসি। এটা 8255 আইসি, এটা এইটা রয়েছে, ওইটা নাই। এটা
8085 8085 না থাকারই কথা। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে 8255 এবং এর আজকে পরিচয়টা জাস্ট শুধুমাত্র করালাম আমি, আর কিছু এখানে করাইনি, এটাই বলার ছিল। আমাকে নিলে 23 জন হচ্ছে, তো রেকর্ডিংগুলো স্টপ করি আগে। কারো কোনো বক্তব্য নেই তো? স্যার ইন্টারাক্টেড পিপিটিটা একটু দিয়ে দেন। ওটা ভিডিও দেওয়া হয়নি না, দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, দাঁড়াও।